পার্থরাই চৌধুরী ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা বিপিএসসি 102 এই ইউনিটটি এই সাবজেক্টের ইউনিট নম্বর 6 যেখানে আমরা ম্যাক্স ওয়েবার কে নিয়ে আলোচনা করব। আগের ইউনিটগুলোতে আমরা আরো সব যে সমস্ত ক্লাসিক্যাল এবং ভারতীয় যে সমস্ত থিঙ্কার আছে তাদেরকে আমরা আলোচনা করছি। এই চ্যাপ্টারটিতে আমরা ম্যাক্স ওয়েবারকে নিয়ে আলোচনা করব। ম্যাক্স ওয়েবার এমনিতে বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যিনি জানেন যে সমস্ত দার্শনিক ছিলেন তাদের মধ্যে থেকে তিনি আমলাতন্ত্রকে একটি সামাজিক সত্তা হিসাবে দেখে কি করে আমাদের দেশের উৎপত্তি হলো আমলাতন্ত্রের বিভিন্ন দেশে এবং কেন উৎপত্তি হলো, সেটাকে তাতে কি ক্ষতি কি, সেটাকে নিয়ে আমরা কোন দিকে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে ব্যুরোক্রেসি টার্মটা, এই টার্মটা আমরা জানি কে প্রথমে নিয়ে এসেছিল। আমরা জানি যে এটি প্রথমে নিয়ে এসেছিল কে, এটাকে কয়েন করেছিল ভিনসেন্ট ডি গৌর্নি। তিনি একজন ফ্রেঞ্চ ইকোনমিস্ট ছিলেন। সেটা কবে, যে 1745 সালে উনি প্রথমে এই টার্মটি কয়েন করেছিলেন। তিনি বলেছেন যে কি আমাদের এখানে ফ্রান্সে এখানে একটা ইলনেস আছে যেটাকে বলা হচ্ছে কিনা ব্যুরোম্যানিয়া। সেই ব্যুরো মানে ব্যুরো বলতে সেখানে উনি ক্লার্ক বা ডেস্ক এরকম অবস্থা উনি ব্যাখ্যা করে গেছেন। তো সেখান থেকে আমরা ব্যুরোক্রেসি শব্দটি পাচ্ছি। the term bureaucracy FM Max বলেছে which was the first used in the French। কোথায় এটা ব্যুরোক্র্যাট এই শব্দটা ব্যবহার হয়েছিল ফ্রেঞ্চ মিনিস্টার একজন কমার্সের উনি এটাকে 18th সেঞ্চুরিতে প্রথম রেফারেন্স করেছিলেন। গভর্নমেন্টের একটা অপারেশনে উনি নিয়ে এসেছিলেন এই কথাগুলোকে। আর টমাস কার্লে যিনি এটাকে ডেসক্রাইব করেছে কি হিসাবে, যে কন্টিনেন্টাল নিউসেন্স হিসাবে উনি এই ব্যুরোক্রেসিটাকে দেখিয়েছেন, কন্টিনেন্টাল নিউসেন্স। আর ক্লাসিক্যাল, কিন্তু আমরা ক্লাসিক্যাল রাইটিং যেগুলো আমরা বলি যে সেটা একমাত্র আমরা ওয়েবারের কাছ থেকেই পেয়েছি। যদিও ওয়েবারের আগে কিন্তু কার্ল মার্কস, তারপরে রবার্ট মিসেল আমলাতন্ত্র নিয়ে, কিন্তু তাদের থেকে উনি এটাকে প্রতিষ্ঠা দিয়ে গেছেন কিন্তু একমাত্র ম্যাক্স ওয়েবার। ওনার লেখাতেই আমরা একটা যুক্তিসঙ্গত হিসাবে আমলাতন্ত্রকে পাই। তো তাই সেখানে কি, এখানে আমরা প্রথমে আমরা ভূমিকাতে ম্যাক্স ওয়েবারকে জেনে নেব। তো ম্যাক্স ওয়েবার 1864 থেকে 1920 মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ দার্শনিক হিসাবে ছিলেন। তিনি ব্যাখ্যা করে গেছেন আমলাতন্ত্র কেমন ছিল সেটা। তাছাড়া অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জার্মানি এবং বাকি বিশ্বের সামাজিক পরিবর্তন দ্বারা ব্যাপকভাবে পরিবর্তন এসেছিল। তার উল্লেখযোগ্য কাজে আমরা যেটা জানি, আরো অনেক কাজ আছে। তার মধ্যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তাকে ব্যুরোক্রেসি ব্যাখ্যা করার জন্য দি প্রোটেস্ট্যান্ট এথিক এবং দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটা নিয়ে আমরা ওনার বিখ্যাত গ্রন্থ, যেটা আমরা এখানে তার থেকে আমরা আমলাতন্ত্রকে নিয়ে আমরা পড়ব। এটা কি আসলে শিল্প বিপ্লবের যে ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে আমলাতন্ত্র সম্পর্কিত, সেটাকে উনি বলেছেন পুঁজিবাদের সময়ে জার্মানিতে বেড়ে ওঠার সাথে সাথে তিনি এর অর্থনৈতিক অগ্রগতি, শিল্প সম্প্রদায়ের বৃদ্ধি, শ্রমিক শ্রেণীর ঐতিহ্য প্রত্যক্ষ করতে পারেন। সমাজগুলি আরো শিল্পায়িত হওয়ার সাথে সাথে শহরগুলি বিস্ফোরিত হচ্ছে কিসের জন্য, জনসংখ্যা দিয়ে। একটা সেই সঙ্গে শিল্প বিপ্লব এবং ওই সময়ে পুঁজির অনুপ্রবেশের ফলে একটা নতুন ব্যবস্থাপক শ্রেণীর, যেটাকে আমরা বলছি যে বুর্জোয়া শ্রেণী, যেটাকে কার্ল মার্কস বলে গেছে বুর্জোয়া শ্রেণী, সেরকম ক্যাপিটালিজমের উদ্ভব হলো। এবং সেখানে কি আগে যেটা ফিউডাল সিস্টেমে পুরনো যে সমস্ত আভিজাত্য শ্রেণী ছিল সেগুলো নিঃশেষিত হয়ে তার সেখানে কারা সেখানে গড়ে উঠলো, এই বুর্জোয়া শ্রেণী। তাদেরকে সরিয়ে দিয়ে বা প্রতিস্থাপিত করে কারা বুর্জোয়া শ্রেণী সেখানে জন্ম নিল। ওয়েবার এই সমস্ত নাটকীয় ঘটনাগুলিকে কিন্তু একে একে উনি বিশ্লেষণ করেছেন।
এবং ক্রমবর্ধমান যে সমস্ত জটিলতাগুলি আরো এগিয়ে আসছে দিনে দিনে, সেগুলোকে আরো ভালোভাবে বোঝার জন্য কিছু মূল ধারণা আমাদের দিয়ে গেছে। তার এই যে সমস্ত পরবর্তী লেখাগুলি যেগুলো ছিল, সেগুলো কি সেগুলো কোনগুলো? সেই লেখাগুলো গভীরভাবে কোনখানে আঘাত করেছিল? যে অভিজাত তন্ত্র, তাদের যে কর্মহীনতা, অযৌক্তিক আচরণ, অবৈজ্ঞানিক রীতিনীতি, স্বজন প্রীতি, শ্রেণী চেতনা, এই সব জিনিসগুলো উনি একে একে দেখে গেছিলেন, দেখে উনি এগুলো ব্যক্ত করেছিলেন, এবং যা অনিয়ন্ত্রিত যে সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার দিকে এগুলো কিন্তু নিয়ে গিয়েছিল। এবার এগুলো পর্যবেক্ষণ করে আইনি যৌক্তিক মডেল, যেটাকে আমরা লিগাল রেশনাল মেথড আমরা বলছি, ভিত্তি করে কি আভ্যন্তরীণ যে কিসে আমাদের যে অর্গানাইজেশনে যে আভ্যন্তরীণ যে কাঠামো একটা এবং সংস্থার পদ্ধতির পুনর্গঠনের জন্য ইনি এটাকে ভালোভাবে চূড়ান্তভাবে উনি এটাকে ব্যাখ্যা করে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ক্রমবর্ধমান যে আমরা জটিলতার দিকে এগোচ্ছি, শুধুমাত্র একমাত্র কখন লিগাল রেশনাল অথরিটি একমাত্র সেখানে টিকে থাকতে পারবে, কারণ আর কেউ সেখানে এগিয়ে যেতে পারবে না। অন্য কোনো পদ্ধতি বা অর্গানাইজেশন, অন্য কোনো যে স্ট্রাকচারের অন্য কোনো সেখানে কিছু তারা কিন্তু কোনো রকম রূপ দিতে পারবে না। তাই তিনি একটা এগুলোর জন্য একটা এগুলো আমলাতন্ত্র অধ্যয়নের জন্য একটা ভিত্তি স্থাপন করে গেছে। তো একটা ব্যাপার, তার যে লেখাগুলো ছিল সেগুলো কি, একদিকে আধিপত্য বা কর্তৃত্ব মানে ডমিনেশন, হ্যাঁ, অথরিটি, লিগাল অথরিটি, এইসবের উপরে ভিত্তি করে লেজিটিমাইজেশন, এগুলোর উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। আমলাতন্ত্র আমরা যদি পড়তে চাই সেগুলোকে আগে আমাদেরকে জানতে হবে, এই কর্তৃত্বটাকে জানতে হবে। আমরা জানি এই কর্তৃত্ব না জেনে আমরা পুরো ওয়েবারে আমলাতন্ত্র ব্যাপারটা জানতে পারবো না। তো ঠিক আছে, এবারে আমরা এগিয়ে যাই। আমরা তার ম্যাক্স ওয়েবারের সম্বন্ধে একটা ছোটখাটো একটা জেনে নিই, ওনার কি অবস্থা। বুড়ো, এটা কি শব্দটা কি? যা ড্রয়ার বা একটা বুক, একটি লেখার টেবিল, একটা অফিস, এমনকি ব্যবসা লেনদেনের জন্য একটি ব্যবস্থাকেও বোঝাচ্ছে, যেটাকে বুড়ো বলছি আমরা, বুড়ো বলছি। তো যখন সরকারে প্রয়োগ করা হয় তখন শাসনের জন্য গ্রিক শব্দ, যেটা ক্র্যাটোস থেকে উদ্ভূত, ক্রেসি, আমলাতন্ত্রের সম্পূর্ণ অর্থ জানিয়ে গেছে। এর অর্থ কি? কর্মকর্তাদের একটি, ক্রেসি মানে কি? কর্মকর্তাদের একটা সংগঠনকে বোঝাচ্ছে, সাংবিধানিক ভিত্তিতে সংগঠিত ক্ষমতা প্রয়োগের সাথে বরাদ্দ করেছে, যারা একজন রাজা বা রাষ্ট্রের কোন প্রধান থেকে কিন্তু আলাদা। আমরা পুঁজিবাদের আলোকে এর অর্থ বোঝার অন্তত চেষ্টা করি। আমলাতন্ত্র শব্দটি তৈরি করার কৃতিত্ব কিন্তু অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসি অর্থনীতিবিদ প্রশাসক জ্যাক্স ক্লদ ম্যারি ভিনসেন্ট ভিগার্নোকে বলা হয়। প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রমকে দমন করার জন্য ব্যবহৃত সরকারি নিয়মের প্রতিক্রিয়ায় তিনি আমলা শব্দটি তৈরি করেছিলেন, যার অর্থ ডেস্ক দ্বারা সরকার। আসলে এটা একটা আমলাতন্ত্র ব্যঙ্গাত্মক অর্থে ভিনসেন্টি গোর্নে এগুলো ব্যবহার করেছিলেন। পরবর্তীতে ওয়েবারে ব্যাখ্যা করেছিলেন 19 শতাব্দীর প্রথম দিকে, যেটিকে আমরা আমাদের একাডেমিক হিসাবে একটা সাধারণ আমলাতন্ত্রকে আমরা পড়ি। এখন আমলাতন্ত্রের মডেল নিয়ে আমরা কি বলতে চাই? অষ্টাদশ শতাব্দীর শুরুতে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে আমলাতন্ত্র কি হচ্ছিল, তখন সেটা পরিপক্কতা অর্জন করেছিল। একটি বড় অগ্রগতি আমলাতন্ত্রের আধুনিক ধারণার চূড়ান্ত ফলাফলে রূপ দিতে শুরু করেছিল, যা দুটি আমরা যুগান্তকারী ঘটনাকে দায়ী করতে পারি। একটা কি, প্রথমত পশ্চিমের দিকে ওয়েস্টার্ন সাইডে একদম নিরঙ্কুশ রাজতন্ত্রের সময়কাল ছিল, আর দ্বিতীয়টি কি জাতীয় সার্বভৌমত্বের পরবর্তী পর্যায়, যা সামাজিক আর অর্থনৈতিক উন্নয়নের
আমাদের এগিয়ে নিয়ে যেত। তবে প্রশাসনের ভিত্তিতে কোনো অভিন্নতা কিন্তু ছিল না। প্রতিটি দেশের প্রশাসনিক ব্যবস্থা তার নিজস্ব ঐতিহাসিক শেকড়, তার ভৌগোলিক স্থাপনা, সবচেয়ে আগে কি তার নিজস্ব পরিবেশগত প্রেক্ষাপট দ্বারা নির্ধারিত হয়েছিল। তবুও একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল সামন্ততন্ত্রের পতনের পর, যা আমলাতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। প্রশাসন এই দৃশ্যকল্পটিকে এক নতুন সংস্কারের জন্য দায়ী করতে পারি আমরা। এটি কেবল সামরিক উদ্বেগই নিয়ে আসেনি, বরং রাজনৈতিক সংগঠনের প্রকৃতি ও রূপকে কিন্তু রূপান্তরিত করেছিল। অর্থাৎ সামন্ত থেকে আমলাতান্ত্রিক হয়ে গেছে। দ্বিতীয়ত এই রূপান্তরটি শক্তিদারি চালিত হয়েছে, মানে শক্তি, একটি নতুন সামাজিক শ্রেণীর বৃদ্ধি। সেটা কি? সেটা বুর্জোয়া শ্রেণীর, এদেরকে বলা হচ্ছে। এই শ্রেণীতে প্রধানত কারা কারা পড়ছে? ব্যবসায়িক গোষ্ঠী, বিজ্ঞ পেশাদার, এদের সমন্বয়। বুর্জোয়ারা একটি কি পণ্য ছিল প্রাথমিকভাবে আভিজাতদের দ্বারা পৃষ্ঠপোষকতা, যারা সাধারণ মানুষ আর পুরনো যে সমস্ত সামন্ততান্ত্রিক আভিজাত্য শ্রেণীর বংশধর, তাদের মধ্যে কিন্তু অধিষ্ঠিত ছিল তারা। আর এখানে আমলাতন্ত্র কি ইতিহাস আমাদের বলে যে এটা একটা মানে মধ্যবিত্ত ধারণা হিসাবে আবির্ভূত হয়েছিল, এবং এর কর্তৃত্বের সম্মতির ভিত্তি হলো কি সাংবিধানিক সম্মতি। সেখানে কিন্তু মানে ব্যক্তিগত আনুগত্য সেখানে কোনো ব্যাপার নয়। আভিজাততন্ত্রের বৈশিষ্ট্যগত প্রকৃতি যেটা আমরা বলি ব্যক্তিগত আনুগত্য, সেটা কিন্তু সেখানে আসছে না। সেখানে ভিত্তিটা হলো সাংবিধানিক। যেমন ব্রিটেনে আমরা প্রশাসনিক পাবলিক সার্ভিসের বৃদ্ধি ওখানে যে ঘটেছিল, তার জন্য কি আধুনিক আমলাতন্ত্র তার জন্য দায়ী। এটাই একটা মেন কারণ। এই জনসেবা দৃষ্টিভঙ্গির সম্বন্ধে মানে দিন দিন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বাড়ার জন্য তাদের জনসেবা যাতে বাড়ে, তাদের মারফত এগুলো করা হবে, সেগুলো সব আমরা তো সেই ব্যুরোক্রেসি দিয়েই আমরা সামলাবো। তাই জন্য সেখানে একটা নতুন ধরনের দৃষ্টিভঙ্গি তাদেরকে নিয়ে গড়ে উঠেছিল। আমরা ফ্রান্স আর জার্মানি, ইউরোপের এই সমস্ত এইরকম একই ধরনের অন্যান্য দেশে আমরা সেই একই রকম ভাবে আমরা সরকারে এই শ্রেণীটিতে খুঁজে পাই। তাই ছোট করে বলতে গেলে ব্যক্তিগত আনুগত্য, মনোনয়নীয় অভিজাত আবেশের উত্থানকে নৈতিকতা ও প্রতিযোগিতার মতো যুক্তিবাদী নীতিগুলির সাথে মোকাবিলা করা হয়েছিল। এটা কি সারা বিশ্বে প্রশাসনের একটি প্রবল প্রভাব তৈরি করেছিল। তাই এই প্রভাবটি ওয়েবারের অবদানের মাধ্যমে আমরা আরো বেশি করে জানবো। পূর্বে আমরা ধারণা করেছিলাম যে আমলাতন্ত্রের তত্ত্বটিকে তার মানে লিগাল রেশনাল বাস্তবতার ফলস্বরূপ এসেছে। তাই রাজনৈতিক, প্রশাসনিক আর অর্থনৈতিক ক্ষেত্রে বৃহৎ আকারের উদ্যোগে অনুসন্ধানের পরিধি বেড়ে গেছে। আমলাতন্ত্রের বৃদ্ধির পর থেকে এটি অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন এবং বিভিন্ন কমিউনিস্ট দেশ, উন্নয়নশীল দেশ, এগুলো এদেরকে কাজে লাগিয়ে তাদের উন্নয়ন প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, এবং এদের যোগদান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখন আমরা এই যে আমরা স্ট্রাকচার, এই যে কর্তৃপক্ষের যে অথরিটির যে স্ট্রাকচার, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি ওয়েবারের লেখাটা একটা ইনস্টিটিউশনাল ব্যবস্থার মধ্যে পড়ছে, কারণ ক্ষমতার প্রয়োগের পদ্ধতির সাথে এটা কিন্তু সম্পর্কিত ছিল। ডমিনেশন, আধিপত্য যেটাকে বলছি, সামাজিক কর্মের একটি গুরুত্বপূর্ণ যে উপাদান, সেটা কিন্তু স্বীকৃত হয়েছিল। তিনি মনে করেছিল কি যে ধর্ম, বাণিজ্য, রাজনীতি যাই হোক না কেন, সামাজিক কর্মের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ডমিনেশনের একটা যে স্ট্রাকচার, তা গভীরভাবে প্রভাবিত হয়, সব সময় দাবিয়ে রাখা। যাই হোক, তিনি বিবেচনা করেছিলেন যে কি যারা অধীনস্থদের দ্বারা যা আদেশ পালনকে আরো বাধ্যতামূলক করা যেতে পারে কি করে, যদি ক্ষমতাকে, যে ক্ষমতাটা আমার আছে সেটাকে যদি আমরা বৈধ হিসাবে যদি দেখি, যাকে আমি ডমিনেট করছি সেই যদি সেই ক্ষমতা, আমার যে ক্ষমতা, সেটাকে যদি সে লিগালাইজড, লেজিটিমেট করে হিসাবে দেখে, তখন তার কাছ দিয়ে আরো বাধ্যতামূলক ভাবে তার কাজ আদায় করা সম্ভব হয়। এর অর্থ কি যে আমার নিচে যে অধস্তনদের বিশ্বাস যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশটা করছে সেটা সে কি বলে জানবে, যে সে ভাববে যে সেটা ন্যায়সঙ্গত, এবং তাদের সে আদেশ পালন করা তাদের একমাত্র কর্তব্য, কারণ তার সেই আদেশের মধ্যে একটা লেজিটিমেসি আছে।
ওয়েবারের জন্য কি আধিপত্য, এই যে ডমিনেশন বা ক্ষমতা প্রয়োগ বা বৈধ হিসেবে দেখা হয়, তো অন্যান্য ধরনের বিশ্বাসের তুলনায় অনেক বেশি কিন্তু এটা স্থিতিশীল। আমরা এখন জানি যে এই যে কাঠামো, যে স্ট্রাকচার, সেটা কিন্তু 3 ধরনের আছে। এই যে স্ট্রাকচার আমরা সচরাচর আমরা 3 ধরনের পাবো। কাঠামোটা, কর্তৃত্বের কাঠামোটাকে আমরা 3 ধরনের পাবো। কোথায় কি কি? যেমন একটা ট্র্যাডিশনাল ওয়েতে, যেটা ঐতিহ্যগত কর্তৃত্ব, আর একটা হচ্ছে কি ক্যারিসমেটিক কর্তৃত্ব, আর একটা আইনি যৌক্তিক লিগ্যাল রেশনাল কর্তৃত্ব। এই 3 প্রকার আমরা পেয়েছি। এই আগে আমাদের মানে ব্যুরোক্রেসি জানার আগে আমাদের এই 3 প্রকার কর্তৃত্ব আমাদের জানা দরকার। যেটা এবারে ট্র্যাডিশনাল কর্তৃত্বকে এটা আসলে প্রথাগত বলে উল্লেখ করা হয়, যখন কি প্রধানের যে আদেশ এই কারণে মানা হয় কি এইভাবে জিনিসগুলো সর্বদা করা, আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ রাজা আদেশ করবে সেই হিসাবে প্রত্যেকে মেনে নেবে। রাজা ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল কিং কুইন এরা সব করবে। এটা কিন্তু আমরা কেন মানছি? যে বলছে আগেও মানা হতো, সেরকম হিসাবেই আমরা মানছি। এটা পরপর যেন একটা ট্রাইবাল শ্রেণী, তাদের যে মূল যে নেতা সে বরাবর তাকে মেনে চলে, এরকম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল। আগে যেহেতু মেনেছি তাই এখনো মানবো, সেরকম ভাবেই মানবো। এটা ব্যক্তিগত, যে নেতা, পিতৃপুরুষ, উপজাতীয় নেতা, এরা যে সমস্ত ভাবে আমাদের আদেশ দিত এবং তাকে যে মান্য করা হতো, প্রত্যেকে যেটা মেনে চলতো, সেগুলো সবই কিন্তু ঐতিহ্যবাহী কর্তৃত্বের মধ্যে পড়ছে। এরা সাথে হচ্ছে একটা নিজস্ব গোষ্ঠী, আত্মীয়, প্রধান, এদের সব নিজেদের মধ্যে একটা আনুগত্য সৃষ্টি করে তারা কাজকর্মগুলো করে। এরপরে আসছে কি ক্যারিসমেটিক। ক্যারিসমেটিক ব্যাপারটা কি? ক্যারিসমেটিক ধারণার মধ্যে পড়ছে মানে গুরুদেব। আমরা সচরাচর ক্যারিসমা ব্যবহার করেছে বড় একজন বড় ফিল্ম, তার যে সমস্ত সমর্থকরা আছে তাদের ক্যারিসমা ব্যবহার করে তাকে মেনে চলে, তার ক্যারিসমার উপরে নির্ভর করছে। কিন্তু তার নেতার যে ক্যারিসমা সেটা কিন্তু আর বড় প্রজন্মে কিন্তু আর থাকে না, সচরাচর এটা রুটিন হিসাবে চলে যায়। তখন রুটিনাইজেশন অফ ক্যারিসমা, রুটিন ক্যারিসমাটিক এক নেতা, সে একজন প্রজন্মেই তাকে আমরা সবাই মেনে চলছি তার হিসাবে, তার লিগাল তার রেশনাল ওয়েতে সে কিন্তু ফলাচ্ছে না তার আদেশ, কিন্তু আমরা সবাই তাকে মেনে চলছি তার ক্যারিসমা দেখে, তার গুণ দেখে। আমরা শিষ্য, গুরুদেব শিষ্য, গুরুকে আমরা মানছি শিষ্যরা প্রত্যেকে এরকম ভাবে। গুরুর নিশ্চয়ই কোনো ক্যারিসমা আছে যার হিসাবে আমরা তাকে সম্মান করি এবং সেই হিসাবে তাকে মেনে চলি। অন্যান্য যে কোনো পুরুষদের থেকে কিন্তু এই আমরা ক্যারিসমাওয়ালা লোকেদের, যাকে আমরা গুরু বলছি, মানছি, তাদের কিন্তু আমরা সেরকম চোখে দেখি এবং তাদের মেনে চলছি। এটা ক্যারিসমেটিক লিডার, ক্যারিসমা। তার মানে এটা কি, যতক্ষণ পর্যন্ত নেতা তার ব্যক্তিগত শিষ্যরা মেনে চলবে ততক্ষণ প্রাসঙ্গিক হবে এটা। এগুলো কোনো কি, এগুলো এদের নিয়ম, একজন আরেকজনকে নিয়োগ করবে, তাদের যে পদোন্নতি হবে, এই সমস্ত গুলো কিন্তু আনুষ্ঠানিক পদ্ধতিতে হয় না, সেগুলো নিজে থেকে হয়, নেতার বিচারের উপর হয়, নেতা যাকে মনে করবে এরকম ভাবে এই সমস্ত কাজগুলো, কাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, কাকে প্রমোশন দিলাম, কাকে, এই সমস্ত গুলো, এগুলো আমাদের পরে এটাকে আমরা ব্যাখ্যা করা হয়েছে এটা। আর আইনি যৌক্তিক কর্তৃত্ব, এই যে 3 ধরনের কর্তৃত্ব আছে তার মধ্যে ওয়েবার আইনি যৌক্তিক কর্তৃত্বকে আধুনিক দিকে সংস্থার ভিত্তি হিসাবে কিন্তু বিবেচনা করেছে। আগে যেমন বোঝা গেছে যে ওয়েবার পদ্ধতিগতভাবে শিল্প সমাজ অধ্যয়ন করেছিলেন এবং আমলাতান্ত্রিক সেটআপের অনুরূপ পরিবর্তনগুলি, যেমন বিশেষীকরণ, আনুষ্ঠানিক নিয়ম, প্রবিধানের প্রত্যাশা, সেন্ট্রালাইজ অথরিটি, হায়ারার্কিয়াল সেটআপ, চেইন অফ কমান্ড,
এই কম্পিটিশন এইগুলো সব দেখেছে। এক্ষেত্রে কি আমরা যারা কর্তৃত্ব আছে, যারা লিডারশিপে আছে, তারা তাদেরকে ফলো করে কেন? তাদেরকে আমরা মেনে চলি, তাদের আইনত ওনাকে পাওয়ার দেওয়া হয়েছে, তাই ওনার পাওয়ার অনুযায়ী উনি ওনার কাজগুলো করেন। কারণ এক্ষেত্রে ডমিনেশন, এখানে লেজিটিমাইজেশন অফ ডমিনেশন থ্রু কি রুলস এবং তার রুল, আইন কানুন এসব দিয়ে তাকে মানা হয়েছে, তাই উনি আদেশ দান করতে পারেন লিগ্যাল ওয়েতে এবং প্রত্যেকে সেই অনুযায়ী মান্য করে ওনাকে। এই হলো। তাই এখানে একটা জিনিস আমি বলবো, এখানে কর্তৃপক্ষের একটা মানে কর্তৃত্বের একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা কিছুটা অন্তত জানতে পারি যে তার সময়কার পণ্ডিতদের ওয়েবার কর্তৃত্বকে নেতা এবং অনুসারীর মধ্যে সম্পর্কের প্রকাশ হিসাবে কিন্তু বিবেচনা করেছে। হেন্ডারসন এবং পার্সন বলছে তাদের পর্যবেক্ষণ এরকম ছিল। সমস্ত কর্তৃত্বের ভিত্তি হিসাবে অনুসারীর বিশ্বাস একটি অনুশীলনকারী ব্যক্তিকে মর্যাদা দেয়। এখানে ঐতিহ্যগত ধরনের কর্তৃত্বকে মানে কেন? মানে আমার অনুগত্য, কারণ আমার লোকেদের সর্বদাই এমনিটি হয় সবসময়। আমার আনুগত্য ঐতিহ্যগত ট্র্যাডিশনাল ওয়েতে কেন করে? যে আমার আনুগত্য, কারণ আমাদের লোকেদের সর্বদাই এমনটি হয়, তাই আমরা তাকে মেনে চলছি। আর ক্যারিসম্যাটিক কেন? ক্যারিসম্যাটিক ধরনের লিডাররা কি বলে? আমায় আনুগত্য করো, আমার আনুগত্য মানো, কারণ কি? আমি তোমার জীবন পরিবর্তন করে দেব। সেই হিসাবে ক্যারিসম্যাটিক লিডারদের স্মরণ করে তার শিষ্যরা। এই এক ধরনের অথরিটি। আর আইনি যুক্তিযুক্ত অথরিটি মানে লিগ্যাল রেশনাল, সেটা কি? আমায় আনুগত্য করো, কারণ কি? আমাকে মেনে চলো, কারণ তোমাদের আমি আইন অনুযায়ী তোমাদের বাঁচাবো, রক্ষা করব, যাই করি তোমাকে আইন অনুযায়ী তোমাদেরকে চালাবো, তোমাদের কাজ করব। তাই আমরা মানে সংক্ষেপে যদি বলি যে ঐতিহ্যগত কর্তৃত্ব প্রকৃতিভাবে দেশপ্রেমিক হতে পারে, ক্যারিসম্যাটিক কর্তৃপক্ষ একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য থাকতে পারে, তবে আইনি যৌক্তিক কর্তৃত্ব অন্য দুই ধরনের কর্তৃত্বের চেয়ে কিন্তু উচ্চ মর্যাদা সম্পন্ন। কর্তৃত্বের এই প্রকার এগুলো আলোচনা করার পরে আমরা পরবর্তী জায়গায় আমরা দেখি কি হবে। ব্যক্তিগত বিশ্বাস হিসেবে, কারণ এটা আইন অনুযায়ী চলবে, আরো তিনি জনসাধারণের উপলব্ধি অভিজাতদের ধারণার উপর বৈধ বলে মনে করেন। যে কোনো অভিজাতদের তাদের কি মনোভাব, তার থেকে কিন্তু আইনি যৌক্তিক যে যৌক্তিকতার কিন্তু উচ্চ সম্পন্ন, উচ্চ। তো এখানে কর্তৃত্বের যে সমস্ত জারি করা আদেশের যে নৈতিকতা, সেগুলো আমরা 5 ধরনের পাচ্ছি। যে আইন নিয়ম যা একটি সংস্থার সদস্যদের কাছ থেকে আনুগত্য প্রতিষ্ঠা করতে পারে, তা কিসে? লিখিত আকারে বাধ্যবাধকতার মাধ্যমে অর্জন করা যেতে পারে। মানে লিখিত আকারে এবং বাধ্যবাধকতার মাধ্যমে অর্জন করা যেতে পারে। আইনি নিয়ম হলে এরকম মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। আর আইন হলো কি একটি বিমূর্ত নিয়মের ব্যবস্থা, যা একমাত্র নির্দিষ্ট ক্ষেত্রেই প্রয়োজন এবং প্রশাসনিক পদ্ধতি সর্বদা একটি সংস্থার স্বার্থ পূরণ করে। এর মানে এর কার্যকারিতায় স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। রিটেন আমরা আইনে করছি, আমার নিজের মনে করে যা খুশি তাই আমি করতে পারি না, তাই এক্ষেত্রে আমার স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। 3 নম্বর কি? আমি আদেশ জারি করার জন্য অনুমতি পেতে আইন অনুযায়ী কাজ করবে, ওই আইনের অধীন। সেক্ষেত্রে কি হলো যে সেই ব্যক্তি কিন্তু আইনের ঊর্ধ্বে কখনোই নয়। আর যে ব্যক্তি আইনের আনুগত্য মানে আইন নিয়ে চলে, আইনকে স্মরণ করে, সে কিন্তু সংগঠনের সদস্য হিসাবেই তা ক্ষমতায় ব্যবহার করে।
এই নয় যে আমি মানে আইনকে নিয়ে আমি বাজে মানে অন্য খারাপ কাজ করব। আমি আইনকে সঙ্গে নিয়ে আমি সংগঠনের কাজ করব, মানে আমার সংস্থার কাজ করব, আমার অর্গানাইজেশনের কাজ করব। আর এই সমস্ত কি যে ব্যক্তি আনুগত্য করে সংগঠনের সদস্য হিসাবে কাজগুলো করে, সে ব্যক্তি কেমন হবে? সে সম্পূর্ণ কি হবে? নিরপেক্ষ হবে, ন্যায়পরায়ণ হবে। ওখানে কিন্তু এই নয়, নিরপেক্ষ হতে হবে তাকে এবং ন্যায়পরায়ণ হয় সে। আর যে সংস্থার সদস্যরা অর্পিত পদ দ্বারা এই আদর্শগুলি মনে চলে এবং প্রত্যেকটারই বাক্যের কাছে নয়, ওই নিয়মের কাছে কিন্তু কাজগুলো কারো নয়, সে তার কাজের মধ্যে চলছে, কাউকে পার্সোনাল হিসাবে কারো কাজ করে না। সে তার সংস্থার কাজ, তার লিখিত কাজ, তার আইনের কাজ হিসাবে সে কাজগুলো করে, তার অফিসের কাজ, তার চেয়ারের কাজ হিসাবে সে কাজগুলো করে। তাই এখানে কিন্তু ব্যক্তি আলাদা, ধর্ম অন্য জিনিস, শ্রেণী, বর্ণ, ধর্ম এর সাথে কিন্তু একে জড়িয়ে ফেলে, মানে আইনকে ছাড়িয়ে যাওয়ার কোনো অনুমতি কিন্তু নেই। তারপর কি এবারে আমরা আমলাতন্ত্রের মৌলিক নীতিগুলো আলোচনা করব। আসলে ওয়েবার কতগুলো মৌলিক নীতি দিয়ে গেছেন, যেগুলো আমরা আমলাতন্ত্রের চিনি সেই হিসাবে। তবে তিনি যেগুলো দিয়ে গেছেন সেগুলো কিন্তু আমরা কিন্তু আদর্শ, আইডিয়াল টাইপ, আদর্শ ধরন এই নয়, সেগুলো যে সবকটেই যে পাওয়া যাবে, একদম নীতি হিসাব করে যে পাওয়া যাবে তা নয়, আদর্শ ধারণা দিয়ে গেছে। সেগুলো থেকে 19-20 এদিক ওদিক হতে পারে, তিনি সেই আদর্শের হিসাবে আমরা কল্পনা করে উনি এই রূপগুলোকে দিয়ে গেছেন। মানে কি, প্রথমটা হচ্ছে কি, একদম নিয়ম আবদ্ধ ভিত্তিতে অফিসিয়াল কাজগুলো হবে। দক্ষতার একটি নির্দিষ্ট ক্ষেত্র থাকবে, সময়ের পদ্ধতিগত বিবেচনার উপর ভিত্তি করে এক একজনের ফাংশন নির্দিষ্ট হবে, আর প্রত্যেকের এই নির্দিষ্ট করা তাদের অথরিটি আলাদা করে, কর্তৃত্ব তাদের আলাদা করে দেওয়া আছে তাদের কাজের মধ্যে, তাদের ক্ষমতার মধ্যে। প্রতিটি অফিসকে কি নিয়ম হিসাবে আলাদা আলাদা করে বর্ণনা দিয়ে নিয়ম মেনে চলার জন্য আলাদা করে দেওয়া হয়েছে, সেই নিয়ম হিসাবে তাকে চলতে হবে। কোনটা করবে না, সব কিন্তু পাই হিসাব করে বলা আছে। আর 4 নম্বরটা কি, আর ব্যবসাটা আমি যে চালাবো বা কাজটা আমি যে করব যে অফিসে, তার কি সেটা পরিচালনা করার জন্য কি আমাকে প্রযুক্তিগতভাবে, টেকনিক্যালি আমাকে স্পেশালাইজড হতে হবে, আমাকে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং আমার নিয়োগটা কেমন ভাবে হবে, একদম সায়েন্টিফিক, মেরিট বেসড আমার হবে। এই নয় যে কেউ আমাকে নিয়োগ করে দেবে, আমি আমার কথা মতো কেউ আমার জানাশোনা আমাকে নিয়োগ করবে, তা না। একদম বৈজ্ঞানিক ভাবে নিয়োগ সংক্রান্ত নিয়ম পালন করে আর শেষে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিতে হবে। তার মানে আমাকে টেকনিক্যালি স্পেশালাইজড হতে হবে, আমাকে সায়েন্টিফিক্যালি আমাকে রিক্রুটমেন্ট হবে, আর আমাকে উপযুক্ত ট্রেনিং দেওয়া হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে পদাধিকারী আর দুটো ব্যক্তি, একটা পদাধিকারী আর একটা ব্যক্তি, আলাদা ব্যক্তি, সেখানে পদের যোগ নেই, দুটো আলাদা সত্তা। এখানে আমি এই জিনিসটাকে কিন্তু বেশ ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে কি, যে এম বিশ্বেশ্বরাইয়া, যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, বিখ্যাত ইঞ্জিনিয়ার, বিশ্বেশ্বরাইয়া কর্ণাটকে আমরা জানি, সেখানে ব্যাঙ্গালোরে, সেখানে কি তিনি একজন দেশের স্টেটসম্যান হিসেবে তাকে আমরা সম্মান করি।
তিনি কাজটা কি করে করতেন, এখানে উনি সঙ্গে উনি তার দুটো কলম রাখতেন সঙ্গে। ওই কলমটি কেনা হয়েছিল একটি সরকার দ্বারা, আরেকটি উনি ব্যক্তিগত দ্বারা। ব্যক্তিগত মানে নিজের টাকা পয়সায় কিনেছিলেন। একটা সরকারি টাকার নিয়মে কেনা হয়েছিল, টেন্ডার থেকে হেন করে সেই হিসাবে আমি একটি কলম ব্যবহার করছি, আরেকটি আমার পকেটে ছিল, সেটি আমার ব্যক্তিগত পয়সায় কেনা। এখানে কেন এখানে বলছে যে একটি তিনি সরকারি, যেটা সরকারি পয়সা কিন্তু তিনি সরকারি কাজে ব্যবহার করতেন, আর যেটি উনি ব্যক্তিগত পয়সায় কিনেছেন তিনি সেটা নিজের কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতেন। আর এর থেকে বলা হচ্ছে যে কি পদাধিকারীদের সত্তা দুটো আলাদা, যখন কাজ করছে তারা দুটোর মধ্যে মিশে নেই, কিন্তু দুটো সত্তাকে এক করা নেই। তিনি বাড়িতে কোনো অফিসের কাজ বা অফিসের জিনিস বাড়িতে নিয়ে যাবেন না, সেখানে তার সাথে গুলিয়ে ফেলবেন। আর আমলাতন্ত্রে 6 নম্বরে বলছে যে আমাদের একটি বসেছ প্রাতিষ্ঠানিক স্মৃতি, ইনস্টিটিউশনাল মেমোরি। তাই জন্য কি সেখানে ওয়েবার জোর দিল, কিসের উপরে জোর দিয়েছেন, যে লিখিত রেকর্ড, আইন, সিদ্ধান্ত, নিয়ম বজায় রাখার জন্য প্রয়োজনীয়তা, এগুলো উনি বড় চোখে দেখেছিলেন, কারণ এগুলো ছাড়া সম্ভব নয়। এটা যে রিটেন অর্ডার ছাড়া আমি কাউকে অর্ডার দিতে পারবো না, সেটা সবসময় রাখা যায় না। আজকে অর্ডার, ভবিষ্যতে আমার 5 বছর পরে আজকে আমি কি অর্ডার দিয়েছিলাম কাজ করতে, মুখে মুখে তো সেটা সম্ভব নয়। আমাকে তার হিসাব রাখতে হবে, আমাকে তার অফিসিয়াল ওয়েতে তার রেকর্ড রাখতে হবে, কাগজে রাখতে হবে। তাই মৌখিকভাবে কোনো যোগাযোগ করা কিন্তু যাবে না, এটাই মূল ব্যাপার। কাঠামো দিয়েছিলেন সেখানে একটা স্থায়ী ব্যাপার নিয়ে, যাতে মানে পরিষেবা দেওয়া যায় তা নিয়ে করেছিলেন। এবং তার জন্য কি আমাকে ব্যবস্থা করতে হবে, আমাকে বেতন চাই। তার বেতন এই নয় যে আজকে দিলাম কালকে ছাঁটাই করে দিলাম, তা না। তো বেতন ওয়েবার চেয়েছিলেন আমলাদের যেন একটা বেতন, নির্দিষ্ট পরিমাণ বেতন থাকে, তাদের একদম উচিত নিয়মে পদোন্নতি হয়, এবং কর্মজীবনে তাদের প্রোগ্রেস, প্রমোশন, এই সমস্ত ব্যাপারগুলো যেন উপর ভিত্তি করে, তার যোগ্যতার ভিত্তি করে তাদের প্রমোশন হয়, এবং কি এবং তাদের যাতে ঠিক টাইমে তাদের যেন রিটায়ারমেন্ট হয়, জ্যেষ্ঠ অগ্রগতি বা তার নির্দিষ্ট সময় তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত। তার মানে উনি ওখানে কিন্তু দেখাতে চেয়েছেন যে তারা কাজ করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই নয় যে আজকে আছি আমি কালকে আমার নেই সার্ভিস, সেরকম ভাবে তো চলতে পারে না। তাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার চাকরির নির্দিষ্টতা থাকতে হবে। আর একটা 8 নম্বর কি বলছে, আর এগুলো কি মানে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, যে সমস্ত রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সবাই সচেষ্ট হবে, কারা যাতে তাদের প্রতিশ্রুতিগুলো বজায় রাখার জন্য সেরকম ভাবে কাজ করে। এগুলো দিন দিন সম্ভব হচ্ছে কি দেশের উৎপাদন বাড়ার ফলে, এবং তাদের দিন দিন নতুন নতুন কর্ম প্রচেষ্টা বেশি হওয়ার ফলে। এই নিয়মগুলোকে ভিত্তি করে উনি সাজিয়ে গেছেন যে আমলাতন্ত্রের মৌলিক যে নীতিগুলো হবে সেই। তো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, ওয়েবারের ঐমত ছিল যে বিশুদ্ধভাবে যুক্তিবাদী ধরনের সংস্থায় নির্দিষ্ট সুবিধা রয়েছে, যেমন কি কি জিনিস যেমন নির্ভুল হবে, গতি থাকবে, নির্ভরযোগ্যতা থাকবে, একটা ডিসিপ্লিন থাকবে, একটা কন্টিনিউটি থাকবে, কর্মক্ষম হবে, অভিন্নতা থাকবে, বিচক্ষণতা থাকবে, এবং যাতে ফ্রিকশন যাতে না থাকে বা কমানোর বিধান থাকে, তিনি সেরকমই দেখেছিলেন। তিনি যেমন লিখেছেন, আজ এটি প্রাথমিকভাবে পুঁজিবাদী বাজার অর্থনীতি যা দাবি করে সেই হিসাবে তৈরি, দায়িত্বহীনভাবে, অবিচ্ছিন্নভাবে এবং যতটা সম্ভব দ্রুততার সাথে পরিচালনা করা এই মডেলের প্রধান শক্তি ছিল। যে প্রশিক্ষণ ও ধ্রুবক অনুশীলনের মাধ্যমে কার্যকরিতা স্থির উন্নতির সুযোগ রয়েছে,
ওয়েবার যুক্তি দিয়েছিলেন যে একটি সম্পূর্ণ বিকশিত আমলাতান্ত্রিক কাঠামো সেই সামাজিক কাঠামোগুলোর মধ্যে একটি, যেগুলি কিন্তু মানে ধ্বংস করা সবচেয়ে কঠিন এই যে সিস্টেম। তিনি এটার ব্যাপারে যে স্পষ্ট ছিলেন যে একটি উন্নত আমলাতন্ত্রের পরিণতি যন্ত্র ব্যবহার করে ক্ষমতাগুলি যেদিকে নির্দেশনা দেয় তার উপর আমরা নির্ভর করি। আরেকটা ব্যাপার ওয়েবার উল্লেখ করে গেছেন যে আমলাদের জ্ঞান, উদ্দেশ্য এগুলো কি গোপন রেখে তাদের শ্রেষ্ঠত্ব এবং পেশাদারিত্ব বৃদ্ধি, প্রফেশনালিজম বৃদ্ধি, এই সমস্ত জ্ঞান, উদ্দেশ্য। আরো কি যে আমাদের মোহিত ভট্টাচার্য বলছেন যে অফিসিয়াল গোপনীয়তাকে আমলাতন্ত্রের উদ্ভাবন হিসেবে ব্যাখ্যা করা হয়, সচরাচর এইটাকেই মেন হিসেবে দেখা হয়। তিনি দেখেন যে আমলাতন্ত্র তার জ্ঞান কর্মকে সমালোচনা থেকে আড়াল করেন, সবসময় প্রকাশ্যে থাকে না, ওনা আড়ালে কাজ করে, জনসমক্ষে গিয়ে নিজেকে দেখাবার ভঙ্গি কখনো করে না আমলাতন্ত্র। তো আরেকটা জিনিস কিন্তু আমাদের কি বলে মোহিত ভট্টাচার্য বলে গেছেন যে আমরা যাকে আমরা আজকে আইএস আইপিএস বলি তাকে একদম মানে সে তারাই যে আমলাতন্ত্র তা নয়, তারাই আমলাতন্ত্র তা নয়। তবু এবার ক্ষমতার অপব্যবহার করা আমলাতন্ত্রের একটা যে তো অপব্যবহার করাও কিন্তু অন্তর্নিহিত একটা প্রবণতা থাকে ব্যুরোক্রেসিতে, যেগুলো কি করে এই সমস্ত ক্ষমতাগুলো রাজনৈতিক দক্ষতা, অনেক সময় রাজনৈতিক দক্ষতা, সামাজিক জবাবদিহিকে এগুলো একজন অনেক সময় দুর্বল করে। তবে এখানে আমরা কি করে এদের যে আমলাতন্ত্রের যে বাজে গুণগুলোকে আমরা কিভাবে আমরা অ্যাভয়েড করব তার উপরও কিন্তু আমাদের কিন্তু মানে বলে গেছেন আমাদের ওয়েবার কি করে করা যাবে। তো কি করে মার্টিন অ্যালব্রো 1978 সালে উল্লেখ করেছেন যে ওয়েবার যে কি করে তার যে বই, মার্টিন অ্যালব্রো বিখ্যাত বই ব্যুরোক্রেসি, সেখানে তিনি পয়েন্ট আউট করেছিলেন কি করে উনি মানে আমরা মানে কি করে খারাপ কাজগুলো থেকে আমরা কি করে বাঁচবো, কি করে আমরা ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করব। অ্যালব্রো তার লেখায় কিন্তু 5টি জিনিস কিন্তু চিহ্নিত করে গেছেন। তার প্রথমটা হলো কি কলেজিয়ালিটি, মানে আমরা যেটাকে বলি না একচেটিয়া, তার কলেজিয়ালিটি ব্যাপারটা হচ্ছে তার বিপরীত। তার মানে কি যেখানে একজন ডিসিশন নিয়ে কোনো কাজ যদি করে আমলাতন্ত্রে, একজনের ডিসিশনের উপরে কাজ করতে বলছি আমরা, সেক্ষেত্রে আমরা যাতে খারাপ জিনিস, খারাপ প্রভাব না পড়ে তার জন্য আমরা কি করছি, আমরা একচেটিয়ার আমরা অনেকের ডিসিশন ওখানে নিয়ে আসছি, অনেকে যাতে ডিসিশন দিতে পারে তাদের একত্রিত করে সেরকম ভাবে চালনা করতে পারি আমাদের ডিসিশনটাকে। একজনের ডিসিশন না এনে আমরা অনেকে সেই ডিসিশন দেবার লোকেদের অনেকজন লোককে আমরা সেক্ষেত্রে ডিসিশন নেবার ব্যাপারে অংশগ্রহণ করাতে পারি, তাদের যৌথভাবে তাদের কাজগুলোকে ভাগ করে দেবো। তাদের এই একটা কলেজের মতো একটা সুবিধা কলেজিয়ালিটি, সদস্যরা সমস্যা সমাধানের জন্য একটি দল হিসাবে কাজ করবে। তার ফলে কি হবে যে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। যদিও এটার অসুবিধা হলো কি যে আমি সিদ্ধান্ত নেবো যে একা সিঙ্গেল ডিসিশন নিতে আমার তাড়াতাড়ি হয় কাজটা, আর আমরা যেখানে যদি কলেজিয়ামের ব্যাপারটা আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি দায়িত্ব সময় লাগবে এবং ঠিকমতো কলেজিয়াম ঠিকমতো তৈরি করতে হবে। এটা আরেকটা, আর পরেরটা কি হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিচ্ছেদ। এখানে কি এই ধারণাটাকে দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলে পরে মানে ক্ষমতা যদি বিচ্ছেদ করি তাহলে মানে একচেটিয়া থাকবে না ব্যাপারটা। এখানে এই শর্তে জড়িত সংস্থাগুলোর মধ্যে একটা সমঝোতা অর্জন করিয়ে ফেলতে হবে যাতে বাজেট, সংসদ
করে দেবো। তার রেসপন্সিবিলিটি অনেকের মধ্যে ভাগ করে দেবো, একা যেন না থাকে। তাহলে আমার কি, আমার ভাগ হবে, আমার সীমা, আমরা একচেটিয়া কোনো কাজ করতে পারবে না আমলাতন্ত্র, কন্ট্রোল করতে পারবো। দুটো হলো। এবারে অপেশাদার প্রশাসন, অ্যামেচার অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলছি, মানে সবসময় এমন হেডে বসিয়ে দাও তাকে, তুমি এক পেশাদার লোককে না বসে একজন অপেশাদার ব্যক্তিকে কোনো হেড করে দাও, যে অপেশাদার ব্যক্তি মানে টাকা পয়সা নেবে না কাজের জন্য, অপেশাদার। এবং সেখানে যেখানে সরকার তার প্রশাসকদের উপর নির্ভর করে, যারা জনসাধারণের বিষয়গুলি পরিচালনা, তাদের সময় এবং সম্পদ ভাগ করে নিতে হবে। এই লোকেদের এই লোক ব্যক্তিগুলিকে ডাকা হয়, তারা তাদের সময় দিতে পারবে, তাদের সম্পদ ভাগ করে নিতে পারবে। যাই হোক, ওয়েবার বিশ্বাস করেছিলেন যে এই সিস্টেমটি প্রশাসনিক পেশাদার ও বিশেষজ্ঞদের সাথে মিলিত হতে পারে। যে প্রশাসনিক পেশাদার আছে আর যে সমস্ত বিশেষজ্ঞ আছে, তাদের সবাই মিলে আমরা এই অপেশাদার প্রশাসন মাথায় দিয়ে রেখেছিলাম। এবারে ডাইরেক্ট ডেমোক্রেসি, সরাসরি গণতন্ত্র, এটা আমরা অনেক ধরনের এটা ব্যবস্থা করা যেতে পারে। কেমন? অনেক ধরনের, যেমন কি, যেন শর্ট টার্ম অফিস, ছোট ছোট অফিস করে বা লটের মাধ্যমে নির্বাচন করে, হ্যাঁ, অনেক সময় কর্মকর্তাদের প্রত্যাহার করে নেবার একটা বিধান তৈরি করে, মানে নিয়ম তৈরি করে। তার মানে কি, মৌলিকভাবে ব্যাপার হচ্ছে যে কর্মকর্তাদের একদম ইনস্ট্রুমেন্টাল ওয়েতে সমাবেশ নিয়ম, একদম তাদের মধ্যে যে যোগাযোগ সেটাকে একটা নিয়ন্ত্রণ রাখা, এবং তাদের কি আমরা এটাকে তাদের যাতে জনসাধারণের প্রতি তাদের যাতে জবাবদিহিতা থাকে, সেটাকে যেন আমাদের নিশ্চিত করতে পারি আমরা। এমন ভাবে এটাকে করা হয় যাতে ওরা একচেটিয়া কিছু না করতে পারে, এবং জনগণ যেন চোখ রাখতে পারে তাদের, জনগণের কাছে তারা যেন জবাবদিহি করতে পারে। পরেরটা রিপ্রেজেন্টেশন, তাই তো? রিপ্রেজেন্টেশন এটা কি? এটা এদেরকে দায়িত্ব রাখা, প্রতিনিধি তোমার কাদের দ্বারা, আমাদের এদেরকে নিয়ন্ত্রণ রাখা অ্যাসেম্বলিতে বা পার্লামেন্ট থ্রু দিয়ে। এটা এক ধরনের মেকানিজম, যাতে কি করা হয়, যাতে তাদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা যায়, জবাবদিহি করতে। এরা সেখানে পার্লামেন্টারি যেন জবাবদিহি হয় বা অ্যাসেম্বলিতে তাদের যেন জবাবদিহি হয়, এই সমস্ত দেখা। তো এক্ষেত্রে যে পাঁচজন, এই যে প্রতিনিধিত্ব, এই যে পড়াকড়ি, এই যে পাঁচ ধরনের কন্ট্রোলের ব্যাপার যে বলছি, এটা একমাত্র ওয়েবার যেটাকে ফেভার করেছিলেন এই শেষের মানে রিপ্রেজেন্টেশনটাকে। হ্যাঁ, আধুনিক যুগে একটি ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। খোলামেলা জবাবদিহিতা, দায়িত্ব, জবাবদিহিতা, প্রতিক্রিয়া সবই প্রায় এক ধরনের প্রতিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। উভয় পণ্ডিত অনুশীলনকারীরা বিশ্বাস করেছিলেন যে নতুন নীতির বর্ধিত প্রয়োগ আমলাতন্ত্রের অকার্যকর দিকগুলিকে কিন্তু অতিক্রম করতে পারবে। তো এক্ষেত্রে অনেক জিনিস আসছে, কৌশল প্রয়োগ করা হয়েছে কয়েকটা, যেমন তথ্য যোগাযোগের ভূমিকা, হ্যাঁ, মানে যেটা বলছি আমরা আইসিটি, তথ্যের অধিকার, আরটিআই, এগুলো দিয়েও আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি। কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ, মানে কেন্দ্রীভূত কর্তৃত্বের বিপরীতে, মানে গ্রাম সভা, নাগরিকদের আমরা সনদ নিচ্ছি, নাগরিকদের রিপোর্ট কার্ড, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, এই সব কিন্তু আমাদের এই রিপ্রেজেন্টেশনের একটা রূপ। ব্যুরোক্রেসিকে কি করে আমরা কন্ট্রোল করব।
এর মাধ্যমে কি হবে, স্থানীয় শাসনকে আমরা শক্তিশালী করি। সুতরাং এত ভালো মন্দ থাকা সত্ত্বেও কেউ যাতে বিভ্রান্ত না হয় যে আমলাতন্ত্রে আজকের বাস্তবতা অনুসারে তার কাজ করছে না, সেটা যেমন খুঁজে পাওয়া যাবে না, বা অনেক আমাদের কাজ মানে কলা কৌশল আমাদের কাছে আছে যার দ্বারা আমরা আমলাতন্ত্রের খারাপ রূপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে এবারে আমরা সমালোচনাও তো অনেক হবে। ওয়েবারের আমলাতান্ত্রিক মডেলের অনেকের সমালোচনাও হয়েছে। কয়েকটা জিনিস আমি যেখানে বলতে পারি সেখানে হলো যে এটাকে অনেকে প্রথমে আমি আলাদা করে যদিও কিছু বলছি এখানে, যে ওয়েবার কিন্তু এখানে মেশিন থিওরি হিসাবে ওনার যে ওয়েবারিয়ান যে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, সেটাকে আমরা কিন্তু একটা মেশিন থিওরি হিসেবেও দেখতে পারি। কারণ মেশিনের মতো কাজ, আমলারা সচরাচর মেশিনের মধ্যে কাজ, তাদের মানবিক গুণগুলো যখন কাজকর্ম করে তখন সেগুলো কিন্তু তার ওখান থেকে উধাও হয়ে যায়। আমরা বলতে পারি যে এটাকে মেশিন থিওরি এক ধরনের, মানে আমরা ফর্মাল স্ট্রাকচারের উপরে বেশি জোর দিয়েছি, তাই জন্য সেটাকে আমরা বলতে পারি যে এটা মেশিন থিওরি। আবার কি এটা এক ধরনের ক্লোজ সিস্টেম, যোগাযোগ কম। তার সাথে ক্লোজ সিস্টেম বলার কারণ খোলা নয়, মানে আমাদের চারপাশে এনভায়রনমেন্টের সাথে মেশাটা এদের কিন্তু কম্পার্টমেন্ট দিয়ে ঘেরা। তাই জন্য আমরা এটাকে কি বলছি, ব্যুরোক্রেসি মডেলটাকে আমরা বলছি ক্লোজ সিস্টেম। আবার বলছে যে আমলাতন্ত্র যখন আনস্টেবল এনভায়রনমেন্টে কাজ করতে পারে না, যখন কোনো স্থির, আমি বলতে চাই যখন স্থির অবস্থা থাকে সমাজে, তখন কিন্তু তাদের কাজকর্মের পারফরমেন্স অনেক বেশি হয়, বিশেষ করে আমলাতন্ত্রে যখন স্থির ব্যবস্থায় থাকে। আর যখন আনস্টেবল কন্ডিশন থাকে, চারদিকে ডিনামিক অবস্থা, সেই সময়ে যদি আমলাতন্ত্রের কাজকর্ম ঠিক মতো ভাবে করতে পারে, সেটা একটা এর সমালোচনা। আনস্টেবল কন্ডিশন, এনভায়রনমেন্ট, চেঞ্জিং এনভায়রনমেন্ট, মানে চেঞ্জিং সময়ে সেগুলো ঠিক মতো কাজ করতে পারে না। আবার আছে এই কাজগুলো, এদের যে ব্যুরোক্রেসির যে কাজগুলো, এগুলো কোন সময় ভালো হয়, যে কাজগুলো রিপিটেটিভ, বারবার পুনঃ ঘটছে, হ্যাঁ, রুটিন রিপিটেটিভ, সে সমস্ত ক্ষেত্রে এরা কাজকর্মগুলো সেরকম ভাবে ভালোভাবে করছে। তো আমরা এগিয়ে যেতে পারি যে সেই হিসাবে আমরা বলতে পারি যে ভালো সাথে সাথে মন্দ কিছু ক্রিটিসাইজ আছে আমলাতন্ত্রে, সেগুলো এক্ষেত্রে অনেকে বিখ্যাত ব্যক্তি যারা আছে তারা অনেকে তাকে বিভিন্ন রকম ভাবে ক্রিটিসাইজ করেছিলেন। যেমন ট্যালকট পার্সন, একজন বড় সোসিওলজিস্ট, তিনি কি কোশ্চেন করেছিলেন যে তার ইন্টারনাল কনসিস্টেন্সি থেকে গেছে আইডিয়ালটা ঠিক মতো তার নয়, সেখানে উনি নিজে ঠিক মতো ব্যাখ্যা করতে পারেননি যে সেখানে একটা ইনকনসিস্টেন্সি থেকে গেছে আইডিয়াল টাইপের। কারণ এখানে দুটো ব্যাপার উনি বলছেন যে ব্যাখ্যা করে, যে দুটো তার অ্যাট্রিবিউট, যেটা যেমন প্রফেশনাল এক্সপার্টাইজ আর কি রাইট টু গিভ অর্ডার, এই দুটো কিন্তু প্রফেশনাল এক্সপার্ট রাইট টু গিভ অর্ডার দুটো কিন্তু কনসিস্টেন্ট নয়, দুটোকে আমরা এক জায়গায় আনতে পারি না কখনো। তো এটা ঠিক যে হাই পজিশন হলেই যে তার অর্ডার ঠিক হবে, হাই পজিশন থাকার জন্য আমার টেকনিক্যাল জ্ঞান আমার বেশি হবে, এটা তো ঠিক নয়। এবং আমার হাই পজিশনে থাকার জন্য আমি সর্বকিছু জানি, সেটা তো হতে পারে না। টেকনিক্যাল জ্ঞান এবং এই ব্যাপারটা ট্যালকট পার্সন ব্যাখ্যা করে গেছেন, যে এই দেখুন এই জিনিসটা আসছে। রবার্ট কে মার্টন উনি এবার কি বলছেন, তার রিডার ইন ব্যুরোক্রেসিতে উনি বলছেন, মানে উনি বলছেন যে এমন ভাবে উনি ব্যাখ্যা করেছেন, ওনার এত নিয়ম কানুন মানতে গিয়ে যে প্রসেসটা, যে এন্ডসটাই আমার উদ্দেশ্যটা কি সেটাই আমি গুলিয়ে ফেলবো।
আমি নিয়ম মানতে মানতে, আমি মিনসটাকে মানতে মানতে আমার গোলটাই আমি ভুলে যাব। এই একটা মেন জিনিস। আমি এই দুটো জিনিস, আরো অনেক আছে সেগুলো আমি বললাম না, তো মোটামুটি ট্যালকাট পার্সন আর রবার্ট কে মার্টনের জিনিসটাই আমি ব্যাখ্যা করলাম। তো সেই হিসাবে দেখতে গেলে প্রথমে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের কি করে উৎপত্তি হলো সেই ব্যাপারটা আমরা একটু কম জেনেছি। 1 মিনিট সময় আছে, আমরা সেটাকে আমরা আরেকবার ঝালাই করে নিই। তো সেখানে উৎপত্তির ব্যাপারটা আমাদের একটু তখন অসঙ্গতি ছিল বলার মধ্যে, যেখানে প্রথমে এলো ক্রিয়েশন অফ মানি ইকোনমি। 1 নম্বর কারণ আমাদের ব্যুরোক্রেসিতে এলো কি করে, এসেছিল যে ক্রিয়েশন অফ মানি ইকোনমি। দ্বিতীয় নম্বর কি, এমার্জেন্স অফ ক্যাপিটাল ইকোনমি, মানে আমাদের ক্যাপিটালিস্ট সমাজের উদ্ভব হওয়ার ফলে। আর 3 নম্বর কি, গ্রোথ অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, আমাদের গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, ওইগুলো আমরা আমাদের উত্থানের ফলে আমরা আমলাতন্ত্রের উত্থান এসেছে। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি এমার্জেন্স অফ কমপ্লেক্স অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আমাদের যেহেতু আমরা নতুন নতুন শিল্প কারখানা, বিভিন্ন রকম সামাজিক ব্যবস্থা, বিভিন্ন রকম সরকারি ব্যবস্থার ওয়েলফেয়ারিজমের উন্নতি, আরো নতুন নতুন জিনিসের আমদানি, তাদের সেই কাজের সাথে সঙ্গতি রেখে আমার ব্যুরোক্রেসি আমাদের বৃদ্ধি পেয়েছে, আমলাতন্ত্রের বৃদ্ধি এসেছে। 4 নম্বর হলো। আর 5 নম্বর ডেভেলপমেন্ট অফ মডার্ন মিনস অফ কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগের ব্যবস্থা উন্নতি ঘটার জন্য এটা একটা কারণ, এটাও একটা কারণ আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থার উত্থানের। আর একটা জিনিস রেশনালিজমের উত্থান, ঠিকই, রাইজ অফ রেশনালিজম, যৌক্তিকতার উত্থানের উপরে। এটা হলো আমার একটা। আর শেষ, পপুলেশন, তার জন্য আমাদের এই রকম শ্রেণীর দরকার হয়ে পড়েছিল ব্যুরোক্রেসি। তো মোটামুটি আমরা আজকে ব্যুরোক্রেসি সম্বন্ধে এই ধারণা আমরা আজকে দিলাম। যেটুকু ধারণা, ভবিষ্যতে আমরা আরো কিছু জানতে পারবো আমাদের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার্স আছে তাদের মাধ্যমে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।